নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে এসেছি একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসএসসি জিডি কনস্টেবল 2024। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে রবিবার করে, তো প্রতি সপ্তাহে রবিবার করে যে একটা করে সেট দিচ্ছি প্রিভিয়াস ইয়ারের। তো আজকেও একটা সেট নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারের। কোন ডেটে হয়েছিল? 24শে ফেব্রুয়ারি 2024 শিফট 1-এ পরীক্ষা হয়েছিল। যারা টার্গেট এসএসসি জিডি 2025 খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউপি এছাড়াও এক্সট্রাভাবে যারা অন্যান্য চাকরির প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। ঠিক আছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। 1 নম্বর প্রশ্ন কি বলছে? 20 জন ছেলের একটি দলের গড় বয়স 25 বছর। ঠিক আছে, একটা দল আছে, সেখানে 20 জন ছেলে আছে, তাদের গড় বয়স বলে দিয়েছে 25 বছর। তো 15 বছর বয়সী একটি ছেলে দল ছেড়ে চলে যায় এবং একটি নতুন ছেলে দলে যোগ দেয়, যার ফলে দলের গড় বয়স 2 বছর কিন্তু বৃদ্ধি পায়। তার মানে আগে ছিল গড় বয়স 25, এখন 2 বছর বেড়ে গেছে, তার মানে নতুনভাবে কত হয়েছে? 27 হয়েছে। বলছে যে নতুন ছেলেটা যোগ দিয়েছে তার বয়স কত হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, যে 20 জন ছেলে ছিল তাদের গড় বয়স ছিল 25, তাহলে তাদের সমষ্টি কত হয়ে যাবে? 20 × 25, তার মানে কত হয়ে যাবে? 500, তাই তো? এবার বলছে যে 15 বছর বয়সী ছেলেটা, একটা ছেলে দল ছেড়ে চলে গেছে, তার মানে কি 500 থেকে যদি টোটাল সমষ্টি যদি 20 জনের হয় 500, তাহলে সেখান থেকে কি একজন বেরিয়ে গেছে, তার বয়স কত? 15, তাহলে বিয়োগ যদি করে দিই তাহলে কত হচ্ছে? 485। তাহলে এখন ওই 20 জনের মধ্যে 19 জন আছে, 19 জনের সমষ্টি কত? 485। আবার বলেছে যে ওই ছেলে যাওয়ার পরে একটা নতুন ছেলে এসেছে, যার ফলে গড় বয়স কী হয়েছে? 2 বছর বৃদ্ধি পেয়েছে। তার মানে আবার 20 জনই হয়েছে, কিন্তু গড় বয়সটা এখন কত হয়েছে? 27। তাহলে তাদের সমষ্টি কত হয়ে যাবে? 540, তাই তো? তাহলে এই 540 থেকে যদি আমরা এই 485টা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা কি করব, যে নতুন ছেলেটা এসেছিল তার বয়সটা আমি পেয়ে যাব। তাহলে 540 থেকে যদি 485 বাদ দিয়ে দিই, তাহলে 0 থেকে 5 বাদ 5, এখানে 9, আর এখানে 54 থেকে তার 49 বাদ দিলে 5। তাহলে যে নতুন ছেলেটা এসেছিল তার বয়স কত? 55 বছর। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান ডি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। 2 নম্বর প্রশ্ন বলছে, একটি সাইকেলের চিহ্নিত মূল্য 2700 টাকা। যদি 10% ছাড় দেওয়া হয় তবে বিক্রয় মূল্য কত হবে? তো এখানে আমরা কি করব, যে 2700 টাকা আছে, সেই 2700 টাকার প্রথমে আমরা যদি 10% বের করে দিই, তাহলে 10/100, 2 শূন্য কেটে দিলাম, তাহলে 270। এই টাকাটা কি করেছে? ছাড় দিয়েছে। কোথা থেকে? চিহ্নিত মূল্য 2700 টাকা থেকে। তাহলে সেখান থেকে যদি আমরা 270 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। তাহলে কত? 0, 3, 4, 2। তাহলে সেই বিক্রয় মূল্য কত হবে সেই সাইকেলের? 2430 টাকা। তাহলে আমাদের অপশান এ 2430 টাকা হয়ে যাবে কি সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন বলছে, অনিল এবং কারণ একসাথে 20 দিনে একটি কাজ করতে পারে। কারণ এবং হিমাংশু একসাথে 25 দিনে একই কাজ করতে পারে। হিমাংশু এবং অনিল একসাথে 50 দিনে একই কাজ করতে পারে। হিমাংশু একা কত দিনে একই কাজ করতে পারবে? তাহলে কি করব, অনিল মানে এ আর বরুণ একসাথে করেছে, তাহলে কত দিনে? 20 দিনে। ঠিক আছে, আবার বলছে, বরুণ নয়, কারণ আছে। ঠিক আছে, তাহলে এ প্লাস কে লিখলাম বোঝার জন্য। আবার বলছে করণ আর হিমাংশু একসাথে করছে 25 দিনে। আবার বলেছে হিমাংশু আর অনিল একসাথে করেছে কত? 50 দিনে। তাহলে তাদের আমরা কি করব, লসাগু বের করে নেব। তাহলে 20, 25 আর 50 এর লসাগু হয়ে যাবে কত? 100। তাহলে এদের এখানে 5, এখানে 4, এখানে 2। তাহলে তাদের টোটালটা আমরা ক্ষমতা বের করব। তাহলে যেহেতু দেখো অনিল দুবার আছে, হিমাংশু দুবার আছে, কারণ দুবার আছে, তার মানে কি 2 আমি কমন নিলাম। তাহলে কি থাকছে? এ প্লাস কে প্লাস এইচ সমান, তাদের ক্ষমতা যদি আমি সবগুলো যোগ করে দিই, 5, 4, 9, 2, 11। তাহলে এখান থেকে এ প্লাস কে প্লাস এইচ সমান সমান কত হচ্ছে? 11/2, তাই তো? 11/2 থাকলো। আচ্ছা, এবারে বলেছে যে হিমাংশু চেয়েছে, তার মানে এই যে এ প্লাস কে প্লাস এইচ, অনিল প্লাস করণ প্লাস হিমাংশু, এখান থেকে হিমাংশুকে বের করতে চাইলে, ঠিক আছে, হিমাংশুর মানটা বের করতে চাইলে আমাকে কী করতে হবে? এ প্লাস কে মানে অনিল আর করণের যেটা একসাথে ক্ষমতা সেটা বাদ দিতে হবে। তাহলে অনিল প্লাস করণের একসাথে যদি আমরা ক্ষমতা বাদ দিই, তাহলে কোথায় দেখব? প্রথম লাইনে দেখো অনিল প্লাস করণের ক্ষমতা কত আছে? 5। তার মানে 11/2 মানে কত? 5.5। ঠিক আছে, তাহলে সেখান থেকে যদি আমরা সেই 5.5 থেকে যদি আমরা 5 বাদ দিয়ে দিই, তাহলে আমরা কী পাবো? হিমাংশুর ক্ষমতাটা পেয়ে যাবো কত? 0.5। তাহলে টোটাল কাজ হচ্ছে 100,
সেটাকে যদি আমরা হিমাংশুর ক্ষমতা দ্বারা ভাগ করে দিই তাহলে পেয়ে যাবো যে হিমাংশু একা কত দিনে করতে পারবে। তাহলে এই দশমিকটা উঠিয়ে দিলে ওপরে চলে গেল 10, 5 দ্বারা কেটে দিলে 2, তার মানে কত 200। তাহলে হিমাংশু একা সেই কাজটা কত দিনে করতে পারবে? 200 দিনে। তাহলে অপশন ডি হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন বলছে একটা সিম্পলিফিকেশান আছে 404 ভাগ 2 মাইনাস 1008 ভাগ 4 প্লাস 5 গুণিত 5। তাহলে আমরা জানি যে সিম্পলিফিকেশানের প্রথমে বদমাস রুলস অনুযায়ী প্রথমে ভাগের কাজ করতে হবে। তাহলে 404 ভাগ 2 যদি করে দিই তাহলে কত হয়ে যাবে? 202 মাইনাস 1008 ভাগ 4 আছে, ঠিক আছে, তাহলে সেটাও ভাগ করে দেবো। তাহলে 1008কে যদি 4 দ্বারা ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে? 4 2 8, 4 5 20, 4 2 8 প্লাস 5 5 25 করে দিলাম। এবারে 202 আর 25 যদি যোগ করে দিই তাহলে 227 আর মাইনাস 252 থাকছে। তাহলে 252 থেকে 227 যদি বাদ দিয়ে দিই তাহলে 12 থেকে 7 বাদ 5, এখানে 3 2 আর মাইনাস, তাই তো। তাহলে আমাদের ক্যালকুলেশন করে অ্যান্সার আসছে কত? -25। তাহলে অপশান এ হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে 84, 126 এবং 168 এর HCF কত? HCF মানে কি? HCF মানে হচ্ছে গসাগু। ঠিক আছে, তাহলে আমরা গসাগু বের করব। 84, 126 এবং 168 এর গসাগু কত হবে? তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, তোমরা এটা খাতায় করে কমেন্টে জানাবে। ঠিক আছে, তো পরের প্রশ্নতে যাই, কারণ গসাগু বের করা খুব সহজ। 6 নম্বর প্রশ্ন দেখি, বলছে টি একা একটি কাজ 90 দিনে সম্পূর্ণ করতে পারে। টি একই কাজের 20% কত দিনে শেষ করবে? তো আমরা এটাকে একবারে শর্টে কী করে দেবো যে 90 দিন আছে, 90-এর আমরা কী করব 20% বের করে নেবো, তাহলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 90-এর 20% যদি করি, একটা শূন্য একটা শূন্য, আবার এটা আবার এটা, তাহলে কত থাকছে? 9 2 18। তাহলে সেই টি একা ওই কাজে 20% কত দিনে করবে? 18 দিনে করবে। তাহলে আমরা খুব সহজে অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে অপশান সি হয়ে গেল কি আমাদের কাছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে হীরার দাম সরাসরি তার ওজনের বর্গক্ষেত্রের সমানুপাতিক। হীরার দাম 50,000 টাকা, 87,880 এটি দুটো টুকরোতে বিভক্ত হয়। আচ্ছা 1 মিনিট, আমি প্রশ্নটা আমাকে দেখতে দাও। ঠিক আছে, আচ্ছা হীরার দাম এটা 50,000 টাকাটা হবে না। ঠিক আছে, এটা 50,000 টাকাটা হবে না, এটা হীরার দামটা হবে 87,880 টাকা। বলছে এটি দুটো টুকরোতে বিভক্ত হয় যার ওজন 5:8 অনুপাতে ভাগ হয়। ঠিক আছে, ভাঙনের কারণে কি ক্ষতি হয়? তো এই প্রশ্নটাতে প্রথমে যে 87,880 টাকা আমাদের যে হীরার দাম দেওয়া আছে, আবার বলছে দাম সরাসরি তার ওজনের বর্গক্ষেত্রের সমানুপাতিক। তার মানে দুটো ওজন আছে, মানে দুই ভাগে ভাগ করে দিয়েছে 5 আর 8, তাহলে টোটাল ওজন কত? 13। আবার বলছে যে যেটা দাম, ঠিক আছে, সেই দামটা কি বলছে? তার ওজনের বর্গের সমানুপাতিক। তার মানে টোটাল ওজন কত? 13। তাহলে 13-র বর্গ কত হয়ে যাবে? 169। তাহলে এই 169 টোটাল টাকা এখন, ঠিক আছে, সেই টাকাটাই কি বলে দিয়েছে? 87,880 টাকা। তাহলে আমরা 169 সমান 87,880 করতে পারি। তাহলে 1 সমান সমান যদি আমি এটাকে ভাগ করে দিই তাহলে আমার অ্যান্সার আসবে কত? 520। ঠিক আছে, তাহলে একের মানটা আমরা বের করে রাখলাম, একের মান কত হচ্ছে? 520। এবারে যে অনুপাতটা আছে 5:8, সেটাকে আমরা কি করব? তাদের বর্গ করব, কারণ আলাদা আলাদা দাম বের করতে গেলে আমাকে আলাদা আলাদা বর্গ করতে হবে, কারণ প্রথমেই বলে দিয়েছি যে দাম তার ওজনের বর্গের সমানুপাতিক। তাহলে 5-এর স্কোয়ার করে দিলে কত? 25, আর 8-এর স্কোয়ার করে দিলে কত? 64। এবার এই যে একের মানটা বের করেছি 520, তাহলে আমাকে দামটা বের করতে হবে। একের মান যদি 520 হয় তাহলে 25-এর মান কত হবে? নিশ্চয়ই 25 ইন্টু 520। ঠিক আছে, তাহলে 25 ইন্টু 520 যদি করি তাহলে সেটা হয়ে যাবে কত? 13,000। আবার 64-র মান বের করতে হবে, তাহলে 64 ইন্টু 520, তাহলে 64 ইন্টু 520 হয়ে যাবে, তোমরা গুণ করে দেখবে। ঠিক আছে, 33,280 হবে। এবারে আমরা যেহেতু দাম পেয়ে গেছি, প্রথম টুকরোর দাম 13,000, দ্বিতীয় টুকরোর দাম 33,280 টাকা, তাহলে টোটাল কত হয়ে যাবে? টোটালটা আমরা যদি যোগ করে দিই তাহলে টোটাল হয়ে যাবে 0 8 2 3 3 6 3 1 4। তাহলে দুটো টুকরো ভাঙার পর দাম হয়েছে কত? 46,280 টাকা টোটাল। কিন্তু দাম কত ছিল প্রথমে? 87,800 টাকা। তাহলে ক্ষতি কত? সেই 87,880 থেকে যদি আমরা বাদ দিয়ে দিই কত? 46,280, তাহলে আমরা কি পেয়ে যাব? ক্ষতির পরিমাণটা পেয়ে যাব। তাহলে 0 0
8 থেকে 2 বার 6, 7 থেকে 6 বার 1, 8 থেকে 4 বার 4। তাহলে 41,600 টাকা সেটা কি হবে? ক্ষতি হবে। কখন? যদি সেটাকে দুটো টুকরোতে ভাঙার পর ভেঙে দিই, ঠিক আছে, তখন আমাদের ক্ষতি হবে কত? 41,600 টাকা। তাহলে অপশান এ হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে না পারলে আর একবার দেখবে। হ্যাঁ, চলো পরের প্রশ্নতে যাই। 8 নম্বর প্রশ্ন বলছে একটি নিবন্ধ 20% লোকসানে 4,400 টাকায় বিক্রি হয়, নিবন্ধটির দাম কত? তাহলে 20% লোকসান, তাহলে 20% লোকসান মানে কি? ক্ষতি। 20% মানে কত? 1/5, ঠিক আছে। তাহলে ক্ষতি মানে কি? 5 থেকে এই 1 যেটা কি হবে? মাইনাস হয়ে যাবে, তাহলে 4। সেই আমার কাছে এখন ক্রয়, যদি আমি বলি দাম বা ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য কত? 4 টাকা, সেটাই বলে দিয়েছে কত? 4,400 টাকা। তাহলে আমি এখান থেকে 1-এর মান বের করতে পারি, 4 দ্বারা যদি কেটে দিই তাহলে কত? 11, তার মানে কত? 1100। তাহলে 1-এর মান হচ্ছে 1100, কিন্তু চেয়েছে কি? নিবন্ধটির দাম, মানে ক্রয় মূল্য চেয়েছে। তাহলে 5-এর মানটা বের করে দেবো। তাহলে 5-এর সাথে যদি আমরা 1100 গুণ করে দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে কত হলো? 5,500। তাহলে আমাদের সেই নিবন্ধটির দাম কত? 5,500 টাকা। তাহলে অপশান এ হয়ে গেল কি সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে 9,900 টাকা যথাক্রমে 7, 12 এবং 14 অনুপাতে এক্স, ওয়াই এবং জেডের মধ্যে বিভক্ত। বলছে ওয়াইয়ের ভাগ কত? তাহলে 7, 12, 14 টোটালটা যদি আমরা করে দিই তাহলে কত? 7, 12 হচ্ছে 19, 19 আর 14 হচ্ছে 33, তাই তো? তাহলে 33টা আমার কাছে টোটাল, কিন্তু প্রশ্নতে বলে দিয়েছে 9,900। তাহলে আমি এখান থেকে 1-এর মান বের করতে পারি। তাহলে 33 দ্বারা যদি কেটে দিই 1, এদিকে কেটে দিলে 300। তাহলে 1-এর মান কত পেলাম? 300। তাহলে 1-এর মান পেয়ে গেছি। কী চেয়েছে দেখো? ওয়াইয়ের ভাগ চেয়েছে। ওয়াইয়ের ভাগ কত আছে? ওয়াইয়ের ভাগ মাঝখানে 12। তাহলে 300-র সাথে যদি আমরা 12 গুণ করে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো কত? 3 12 36, তার মানে 3,600 টাকা। তাহলে ওয়াইয়ের ভাগ হয়ে যাবে 3,600 টাকা, তার মানে অপশান বি। ঠিক আছে, চলো 10 নম্বর প্রশ্ন যাই। 10 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য? 4টা অপশান আছে, 1734, 2342, 2348 আর 1570। আমরা জানি 4 দ্বারা বিভাজ্য রুলস কি? যে কোনো সংখ্যার শেষ দুটো ডিজিট যদি আমরা 4 দ্বারা ভাগ করতে পারি তাহলে বলতে পারবো সেই পুরো সংখ্যাটাই কি 4 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা অপশানে দেখব যে প্রথম অপশানে শেষ দুটো ডিজিট কী আছে? 34, 34 4 দ্বারা ভাগ যায় না। তাহলে আমার এটা অপশানে ক্যান্সেল। দেখো 42, 42 4 দ্বারা ভাগ যায় না, তার মানে কি এটাও অপশান ক্যান্সেল। শেষের অপশান দেখো 70 আছে শেষে, তাহলে 4 দ্বারা ভাগ যায় না, এটাও অপশান ক্যান্সেল। শেষে সি নম্বর দেখো 48 4 দ্বারা ভাগ যায়, 4 12 48, তার মানে বলতে পারবো যে অপশান সি পুরো সংখ্যাটা 4,348 যে সংখ্যাটা সেটা 4 দ্বারা অবশ্যই ভাগ যাবে। ঠিক আছে, তাহলে 10-এর সি হয়ে গেল কি রাইট অ্যান্সার। চলে যাব পরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কি বলছে দেখো? বলছে একটি আইটেম 4,964 টাকায় বিক্রি হয়, এরপর পরপর 2 বার 30% এবং 10% ছাড় দিলে সেই আইটেমটা বা নিবন্ধের চিহ্নিত মূল্য কত হবে? তো এখানে 30%, 30% মানে আমরা জানি 3/10, তাহলে সেটা ছাড় দিচ্ছে, তাহলে 10 থেকে 7 হয়ে যাবে, কারণ 3টা কী হয়ে যাবে? মাইনাস। সেমভাবে 10% মানে 1/10, তাহলে সেটা 10 থেকে কী হয়ে যাবে? 9। তাহলে বাদিক গুণ করব 100, ডান দিকে গুণ করব 63। তাহলে আমাদের কাছে 63 যেটা সেটা কি বিক্রয় মূল্য বা বিক্রি হয় সেই 63 টাকায়, সেটাই বলে দিয়েছে কত? 4,964। ঠিক আছে, 4,964। তাহলে 1-এর মান যদি আমরা বের করি তাহলে ভাগ করে দেবো, কাটাকাটি যেহেতু যায় না, তাহলে ভাগ করে দেখবে কত আসছে। তো ভাগ না করে যদি আমরা এটাকে এভাবে রাখি 4 9 6 4/63, আমরা বের করব কার মান? 100-র মান, তাহলে ইন্টু কী হয়ে যাবে? 100 হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ভাগ করি তা আমাদের অ্যান্সারটা ভাগ করার পরে 100 দিয়ে গুণ করার পরে অ্যান্সারটা কত আসবে তোমাদের জন্য এটাও হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, শুধু ক্যালকুলেশনটা করে তোমরা জানাবে যে কোন অ্যান্সারটা হবে। ঠিক আছে, তাহলে 11 নম্বরের 4টা অপশানের মধ্যে কোনটা হচ্ছে তোমাদের জন্য থাকলো ওটা, সেটা কমেন্টে জানাবে। চলো পরের প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন 40 জন শিক্ষার্থীর একটি ক্লাসে 30 জন মেয়ে, ক্লাসে ছেলেদের শতকরা হার কত? তো 40 জন শিক্ষার্থীর মধ্যে একটি ক্লাসে 30 জন মেয়ে আছে। ঠিক আছে, 30 জন যদি মেয়ে থাকে তাহলে ছেলে কত আছে? ছেলে আছে টোটাল 10 জন। সেই 10 জন কার উপরে আছে? মোট 40 জনের উপরে। শতকরা চেয়েছে, তো আমরা 100 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, 100%। তাহলে কাটাকাটি যদি করি 1 0 1 0, আবার 4 দ্বারা যদি 100 কেটে দিই তাহলে কত? 25। তার মানে
যে ওই ক্লাসের ছেলেদের শতাংশ কত আছে 25%। তাহলে অপশান বি হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলছে একটি গোলার্ধের ব্যাসার্ধ 3.5 সেমি, এর আয়তন কত হবে? চারটা অপশান দেওয়া আছে। তাহলে গোলকের যে ব্যাসার্ধ দেওয়া আছে 3.5, ঠিক আছে, তাহলে তার আয়তন কত হবে? তো এই প্রশ্নটাতে অর্ধগোলক হবে। ঠিক আছে, এখানে অর্ধ গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 সেমি এবং এর আয়তন চেয়েছে। তাহলে এর আয়তনের সূত্র হয়ে যাবে 2/3 ইন্টু পাই, মানে পায়ের মান হচ্ছে 22/7, আর কিউব মানে কি 3.5 যেটা আছে সেটাকে যদি আমি 3 বার লিখি দশমিক উঠিয়ে, তাহলে সেটাই হয়ে যাবে কি আমার অর্ধগোলকের আয়তনের সূত্র। এবার আমরা কাটাকাটি করব। 7 দ্বারা কেটে দিলে কত 5, ঠিক আছে, আবার 5 দ্বারা কেটে দিলে এখানে 2, আবার এই 2কে 2 দ্বারা কেটে দিলাম, আবার 5কে 7, 5কে 2, আবার 5কে 7, আবার 5কে 2, আবার 2 দ্বারা 22কে কেটে দিলে কত 11, ঠিক আছে, শুধু কাটাকাটি। তাহলে এবার ওপরের সাথে সাথে 49 আর 11 গুণ করলে 9, 9 4 13 মানে 5, আর নিচে হচ্ছে 3 2 6। যদি এটাকে আমরা ভাগ করে দিই, তো এটা ভাগ করলে হয়ে যাবে 6 8 48, ঠিক আছে, 6 9 মানে 89.83 এরকম আসবে প্রশ্নের অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে আমাদের অপশান বি হবে কি সঠিক উত্তর, 13 বি। চলে যাব পরের প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলছে 22 জন পুরুষের একটি দলে 2 জন পুরুষ যাদের গড় বয়স 58 বছর 2 জন নতুন পুরুষ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। গোষ্ঠীর গড় বয়স যদি 2 বছর কমে যায় তাহলে 2 জন নতুন পুরুষের গড় বয়স কত হবে? তো এখানে আমরা কি করব, যে প্রথমে যে 2 জন পুরুষের গড় বয়স আছে 58, তাহলে তাদের সমষ্টিটা যদি আমরা বের করি তাহলে 2 × 58, তার মানে কত 116। ঠিক আছে, তাহলে এই 116 থেকে যদি বলছে গোষ্ঠীর গড় বয়স 2 বছর কমে যায়, তার মানে 22 জন ছিল, তার মধ্যে গড় বয়স যদি 2 কমে যায় তার মানে কত করে কমবে? যদি আমরা 22কে 2 দ্বারা গুণ করে দিই তার মানে কি 44 করে কমবে, 44 কমে যাবে। তাহলে সেটাকে যদি মাইনাস করে দিই তাহলে 72। ঠিক আছে, এবার সেটা কী ছিল, যে 2 জন যে নতুন পুরুষ এসেছিলো তাদের গড় বয়সের সমষ্টিটা আমরা পেয়ে গেলাম কত 72, সমষ্টি পেয়েছি 72। তাহলে গড় বয়স চেয়েছে তার মানে কি 2 জনের, তাহলে 2 দ্বারা সেটাকে ভাগ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে কত 36। ঠিক আছে, তাহলে অপশান ডি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন বলছে চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি। তো এই ধরনের প্রশ্ন যদি থাকে, ঠিক আছে, তো প্রথমে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি মানে 1.5 বছর, তাহলে এটাকে 3 বছর আমরা ধরে নেব, কারণ অর্ধবার্ষিকী তাহলে 1.5 বছরে 3টে পাই। তাহলে টোটাল টাকা আছে 2200, সেটাকে অনুপাত বের করব ছোট করে, যে এই যে 3836 টাকা কি সুদ পেয়েছে, তাহলে সেটা 2200 সাথে যোগ করে দিলে আমরা কি সুদ আসলটা পেয়ে যাব। তাহলে যদি যোগ করে দিই তাহলে হচ্ছে 0.863, 8 2 10, 3 2 5 6। ঠিক আছে, এবার এটাকে ছোটো করে দেবো কাটাকাটি করে, তাহলে দশমিক উঠালে আমাকে এখানে একটা শূন্য নিতে হবে। যদি আমরা এটাকে 11 দ্বারা কাটি তাহলে কত হচ্ছে 2000, এটাকে 11 দ্বারা কাটলে 5 আর 55, 53, 4 44, ঠিক আছে 44, ঠিক আছে, আবার 8 11 88, তার মানে 8 আর আবার 8 দিয়ে, ঠিক আছে, আবার এটাকে যদি ছোটো করি 2 দ্বারা তাহলে কত হয়ে যায় 1000, আবার এটাকে 2 দ্বারা ছোটো করলে 27 2 54, 4 4 88। যদি এটাকে আবার 4 দ্বারা কেটে দিই তাহলে হয়ে যাচ্ছে 250, 4 6 24, 4 8 32, 4 6 24, আবার 2 দ্বারা কেটে দিলে 125, 2 দ্বারা কেটে দিলে 3 4 3। ঠিক আছে, এবার যে ছোটো করে এলো কাটাকাটি করার পর এটাকে কি করব, আন্ডার রুট কিউব রুট করব। ঠিক আছে, যেহেতু 1.5 বছরে অর্ধবার্ষিকী 3 পাই, তাহলে আমরা 3 বছর ধরে করব। তাহলে এটা যদি কিউব রুট করে দিই তাহলে 125-এর কিউব রুট কত 5, আর 343-এর কিউব রুট কত 7। তাহলে এই 5 থেকে 7 কত বেড়েছে 2, কার উপরে 5-এর উপরে কত শতাংশ 100%। 5 দ্বারা কেটে দিলে কত 20। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব 40%। ঠিক আছে, তাহলে বার্ষিক সুদের হার 40%, সরি অর্ধবার্ষিকী এটা হিসাবে বের করলাম 40%, কিন্তু প্রশ্নতে চেয়েছে দেখো বার্ষিক সুদের হার, তাহলে বার্ষিক সুদের হার মানে কি এটাকে 2 দ্বারা গুণ করে দাও, তো আমার অ্যান্সার হয়ে যাবে কত 80%। ঠিক আছে, তাহলে 15 সি হয়ে গেল কি সঠিক উত্তর। এ ধরনের প্রশ্ন আমার কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিও আছে সেখানে দেখবে, অনেকগুলো করা আছে, সেখান থেকে বুঝে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। একটি গাড়ির মূল্য প্রতি বছর 50% হারে হ্রাস পায়। যদি এর বর্তমান মূল্য হয় 75,000 টাকা, তাহলে 3 বছর আগে গাড়ির মূল্য কত ছিল?
তাহলে 50% মানে কি জানি 1/2, সেটা কত বছর হয়েছে 3 বছর হারে হ্রাস পেয়েছে, মানে 3 বছর হ্রাস পেয়েছে। তাহলে কী করবো 2 থেকে 1, আবার 2 থেকে 1, আবার 2 থেকে 1, এটাকে 3 বার লিখবো। এবার বাদিক গুণ 8, ডান দিকে গুণ করলে 1। তাহলে বর্তমান মূল্য 75,000, তার মানে 1-এর মান বর্তমান মূল্য যদি 1 ধরি তাহলে 1-এর মান বলে দিয়েছে 75,000। 3 বছর আগে চেয়েছে, তার মানে কি 8-এর সাথে যদি এটাকে গুণ করে দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে 3টে 0, 5-8টে 40, 4 7-8টে 56, এটা ঠিক আছে। তাহলে আমাদের অপশান সি হয়ে গেল কি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন বলছে দুটি মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াই, একটা কন্ডিশন বলে দিয়েছে এক্সটা ওয়াই থেকে ছোট, বলছে এর সর্বনিম্ন সাধারণ গুণ হলো 141, তাহলে ওয়াই মাইনাস 5x এর মান কত? তাহলে যেটা এক্স ইন্টু ওয়াই দেওয়া আছে 141, সেটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে 1 ইন্টু 141 পাই, ঠিক আছে, আর একটা পাই 3 ইন্টু 47। তাহলে আমরা ধরবো কোনটা 3 আর 47, কারণ মৌলিক সংখ্যা বলেছে, ঠিক আছে। তাহলে 3 আর 47 যদি মৌলিক সংখ্যা হয় এক্স আর ওয়াই, তাহলে এক্সটা কি ছোট, তার মানে কি 3-এর মানটা আমরা এক্স আর ওয়াইয়ের মানটা 47 ধরবো। এবারে মান বসিয়ে দেবো, ওয়াইয়ের মান তাহলে 47 মাইনাস 5x মানে কি 5 ইন্টু 3, তাহলে 3 5 15, তাহলে 47 থেকে 15 বাদ দিয়ে দিলে কত 32। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান এ, ঠিক আছে। চলো 19 নম্বর প্রশ্ন দেখি। 19 নম্বর প্রশ্ন বলছে 8 বছর এবং 9 বছরের জন্য 11% বার্ষিক হারে একটি নির্দিষ্ট অঙ্কের সাধারণ সুদের পার্থক্য 132 টাকা হলে সমষ্টি কত? সমষ্টি মানে আসলটা চাইছে। তাহলে কী করব, 8 আর 9-এর ডিফারেন্স কত 1, সেই 1-এর সাথে যেটা পার্সেন্টেজ আছে সেটাকে গুণ করে দেবো। তাহলে 1 ইন্টু 11 মানে কত 11, সেই 11 সমান সমান আমাকে বলে দিয়েছে কত 132, তাহলে 1 সমান সমান কত 12, তাহলে 1 সমান 12 হলে সমষ্টি চেয়েছে মানে আসল, তাহলে 12-র সাথে ইন্টু 100 যদি করে দিই তাহলে আমরা অ্যান্সারটা খুব সহজেই পেয়ে যাব 1200। তাহলে আসল কত 1200 টাকা, ঠিক আছে। তাহলে 19-এর ডি হয়ে গেল কি সঠিক উত্তর।